নমস্কার, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আমি স্বপন আপনাদের সাথে। একটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে। আর অনুগ্রহ করে দয়া করে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাকে। গত 4 তারিখ মানে 4th জুলাই 2026 সাল পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার বারুইপুর মহকুমার একটি জায়গায় একটি 11 বছরে ক্লাস 6-এ পড়ে একটি মুসলিম সম্প্রদায়ের মেয়ে। সে বান্ধবীর একটা জন্মদিনের উপলক্ষে গিফট কিনতে বেরিয়েছিল ওই বিকেল 4:30-5টার দিকে। সেই মেয়েটাকে প্রভাস মণ্ডল, প্রায় 60 বছর বোধহয় বয়স, তার সুন্দরী স্ত্রী আছে, তিনি বাইট দিয়েছেন, তার মা আছেন, সন্তানও আছেন। সে প্রভাস মণ্ডল সেই মেয়েটা একা যাচ্ছিল রাস্তায়, সিসিটিভি যেটুকু দেখা গেছে। হতে পারে মুসলিম সম্প্রদায়, হতে পারে হিন্দু সম্প্রদায় বা অন্য সম্প্রদায়। তা বলে তো কোনো অন্যায়ভাবে একটা মেয়েকে ধর্ষণ করে দিয়ে তাকে গলায় পা দিয়ে মেরে দেবে, এটা মেনে নেওয়া যায় না, সভ্য সমাজ মেনে নেবে না। তো ওই বারুইপুরের অবশ্যই সমাজ বিরোধী এই প্রভাস মণ্ডল লোকটা, 60 বছর মতো বয়স, সেই মেয়েটাকে প্রথমে তার পিছনে ধাওয়া করে তাকে পটিয়ে পাঠিয়ে, সে হয়তো তাকে কাকা বা চাচা বলে, তার পাড়ারিকে পরিচিত বলে তার সঙ্গে গেছে। তাকে নিয়ে গিয়ে এই আনন্দ সর্দার টর্দার বলে একজন আছে মুখ্য যে ধর্ষণকারী, তাদের হাতে আরও 3-4 জন ছিল সেখানে, তার হাতে তুলে দেয় এবং নৃশংসভাবে সেই মেয়েটাকে সারা রাত ধরে তাকে ধর্ষণ করে, তাকে পায়ে গলার উপরে পা দিয়ে ধর্ষণ করে তাকে মেরে দেওয়া হয়। এবং তখন তার প্রাণটা ছিল, যেটা অভিযোগ পাওয়া যাচ্ছে আর কি, বস্তার মধ্যে পুড়ে একটা বাড়ি থেকে, সেই মেয়েটা বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে তাকে পুকুরে ফেলে দেয়। নৃশংসভাবে তাকে ধর্ষণ করে মেরে দেওয়া হয়। 11 বছরের একটা মেয়ে। যাই হোক, যা হবার হয়েছে। ওখানকার জনগণ, সে যে সম্প্রদায় হোক, তারা ছেড়ে কথা বলেনি। তারাও কিছু সমাজবিরোধীমূলক কাজ করেছে, আগুন টাগুন জ্বালিয়ে দিয়েছে, পুলিশকে ধরে মেরেছে, পুলিশের গায়ে হাত দিয়েছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে। আরে বাবা, এটা তো করার দরকার ছিল না। এটা তো তৃণমূল কংগ্রেসের সরকার নয়, তৃণমূল কংগ্রেসের জামানা নয়। যে তৃণমূল কংগ্রেস জামানা, দোষীদেরকে কোলে বসে রসগোল্লা খাওয়ানো হয়েছে, ধর্ষণকারীদেরকে শেল্টার দেওয়া হয়েছে। এটা তো বিজেপি সরকারের সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু মহাশয় বলেছিলেন বিরোধী দলনেতা যখন তিনি ছিলেন, যে আমরা ক্ষমতায় এলে সকালে জমা করব, বিকেলে খরচ করে দেবো। খুব সুন্দর কথা, আমার খুব ভালো লেগেছে। আর এই কথাটা 99% জনগণ, যেটা আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাবেন, এক্স হ্যান্ডেলে, ইউটিউব চ্যানেলে, ফেসবুকে তাদের মতামত দিয়েছে। 95% বা 99% তারা এই স্লোগানটাকে, মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের যে কথাটা, যে সকালে জমা করে বিকেলে খরচ করে দেওয়া হবে, সবাই সমর্থন করেছে। আর 1% তো থাকবেই। দেখুন, তারা দেশদ্রোহী। এটা তো আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে কিছু এই ঘটনা নিয়ে যখন সঙ্গে সঙ্গে যখন অ্যাকশন নেওয়া হয়েছে, দুষ্কৃতীকে যে ধরা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে গেছেন, নিজেই তার বাবা মার সঙ্গে কথা বলেছেন, তারাও বলেছে যে আমরা দাদা বলে বলেছেন সেই ধর্ষিতা মেয়েটির বাবা। ওনাকে আমরা সম্মান করি, ওনার কথা আমরা ভরসা করি এবং উনি অ্যাকশন নিয়েছেন, আমরা খুশি। মানে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি। সেই প্রভাস মণ্ডলকে এনকাউন্টারে মেরে দেওয়া হয়েছে। তাকে যখন ওই সরজমিনে কী ঘটনাটা ঘটেছে তাকে দেখানোর জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল স্পটে, তখন এই প্রভাস মণ্ডল
অবশ্যই বাহাদুর সমাজ বিরোধী। একজন পুলিশ অফিসারের কোমর থেকে রিভলভারটা তুলে পুলিশকে গুলি করতে গেছে, কে এনকাউন্টার করে মেরে দেওয়া হয়েছে। সুন্দর কাজ করেছে, ভালো কাজ করেছে, সঠিক কাজ করেছে। পুলিশটা আত্মরক্ষার্থে এনকাউন্টার করতেই পারে। এটিকে নিয়ে যথারীতি ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে, যেগুলো প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। 0 থেকে 1 আসন পেয়েছে, বা 235 থেকে একদম শূন্য হয়ে যাওয়া সিপিএম পার্টি, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, যেটা অলরেডি একদম নিশ্চিহ্ন হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে। রাস্তায় নেমে যতটুকু উস্কানি দেওয়া, জনগণকে তাতানো, মিটিং মিছিল করা, এগুলো করেছে। আর যার ফলে জনগণ উত্তেজিত হয়ে দাঙ্গা করেছে। কিছু জনগণ তো আছেই, থাকবেই। একটা ক্লাসে আপনি মানে আমার ছাত্র জীবন থেকে বর্তমান, স্কুল থেকে কলেজ বা বিশ্ববিদ্যালয়, খারাপ ছেলে মেয়ে প্রত্যেকটা ক্লাসে থাকবেই। এমন নয় যে 100% মেধাবী, ভালো, সৎ, সুবোধ বালক বালিকা বা ছাত্রছাত্রী থাকবে ক্লাসে। নেভার বি ডাউন, কখনো হবে না। শয়তান, দুষ্টু প্রকৃতির কিছু ছাত্র বা ছাত্রী থাকবেই, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে। এখানেও ঠিক তাই। সমাজে এরকম কিছু আছে, দেশবিরোধী আছে, কিছু রাজনৈতিক দল আছে দেশবিরোধী আছে। দেশটাকে কী করে খণ্ড খণ্ড করে দেওয়া যায়, পাকিস্তানপন্থী, পাকিস্তানের সমর্থক কিছু আছে, বাংলাদেশ সমর্থিত কিছু আছে। বাংলাদেশ স্লোগান, জয় বাংলা স্লোগান দেওয়া হয়, এরা বাংলাদেশ সমর্থিত। বাংলাদেশিদের আমাদের দেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাদের ভোটে জেতার জন্য, ব্যক্তিগত স্বার্থ, দলের স্বার্থে। শুধু ভোটে জিতবো, দেশটা চুল হয়ে যাক। তার মধ্যে রোহিঙ্গা আছে, বাংলাদেশি সমাজবিরোধীরা আছে। এতদিন তার এখানে ঘাঁটি গেড়েছে, 10 বছর, 15 বছর, 20 বছর ধরে আছে। শাসক দলের, তৎকালীন শাসক দলের, তারা এইসব জালি মালদেরকে জালিয়াতি করে জালি আধার কার্ড, ভোটার কার্ড, চিকিৎসার কাগজপত্র সব তৈরি করে দিয়েছে। এক শ্রেণীর লোক থাকবে, এদেরকে নিকেশ করতে হবে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশবিরোধী, যারা চীনপন্থী, যারা পাকিস্তানপন্থী, যারা বাংলাদেশপন্থী, তাদেরকে নিকেশ করে দেওয়াটা ভালো। এটা আমার ব্যক্তিগত মত। এদেরকে সমাজে বাঁচিয়ে রাখাটা ঠিক নয়। যাই হোক, আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী একদম 24 ঘন্টার মধ্যে অ্যাকশান নিয়েছে। জনগণ খুব খুশি, আমরাও খুশি। এইসব লোককে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া যায়, এটা তো মানে আইনের কথা বলি। যেরকম ধরুন, বেশ কয়েক বছর আগে যখন বোম্বেতে ব্রিটিশ স্টেশনে আসগার, খুব সম্ভব নামটা মনে পড়ছে না ঠিক মতো, বাংলাদেশি উগ্রপন্থী এসেছিল সমুদ্র পথে, কাসব আসগার, সে পিছনে কাঁধে ব্যাগ নিয়ে নির্বিচার অটোমেটিক ছোট LMG টমিগান নির্বিচারে গুলি চালিয়ে গেছে, নিরীহ লোকদের প্রচুর মেরেছে। ভিডিও ফুটেজ দেখা গেছে। ব্রিটিশ স্টেশন, বোম্বের ব্রিটিশ স্টেশন যাবে গিয়ে স্যার দেখবেন, বিশাল বড়। তো সেখানে যখন তাকে একদম প্রত্যক্ষভাবে দেখা গেছে, আমাদের ভারতের আইন ব্যবস্থা এত সুন্দর, তাকে বেশ দীর্ঘকাল ফুটেজ আছে, দোষী প্রমাণিত, তাকে 10 বছরের বেশি মনে হয় জেলে রেখে তাকে অন্ন ধ্বংস করা হয়েছে, খাইয়ে দাইয়ে তাকে পুষ্ট করা হয়েছে, তারপর তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তা যে আইনে এত বিলম্বিতভাবে চলে, সেখানে চট করে একদম প্রত্যক্ষ প্রমাণিত দোষীদেরকে বা সমাজবিরোধীদেরকে শাস্তি দেওয়াটা খুব সমস্যার ব্যাপার। তার উপরে তো বেকসুর খালাস আছে, ছেড়ে দেওয়া আছে, মৃত্যুদণ্ডকে প্রাপ্তকে ভালোবেসে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করা হয়। আবার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত কয়েদিকে তাদেরকে আবার বেকসুর খালাসও করে দেওয়া হয়। যেমন কামদুনির প্রত্যক্ষ প্রমাণিত, এগুলো আমি যেটা বলছি প্রত্যক্ষ প্রমাণিত। এরা কামদুনির যে কলেজ ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ করে
দুটো পা চিরে দেওয়া হয়েছিল। এটা বিশেষ সম্প্রদায়ের মানুষ, একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ এতে জড়িত ছিল, ধরাও পড়েছিল, জেল হাজতও হয়েছিল, কিছু দোষীর প্রাণদণ্ড হয়েছিল। কিন্তু অতিরিক্ত ভালোবাসা, স্নেহ, মমতায় তারা সকলেই প্রায় বলতে গেলে বেঘাসুর খালাসও হয়ে গেছে, আর কিছু জেলের মধ্যেই মারা গেছে। তো এইরকম আইনে চলা যারা নির্যাতিত হয়, কামদুনি থেকে, হাঁসকালি থেকে, শিলিগুড়ি মাটিগড়া থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা কুলতুলি থেকে, পার্ক স্ট্রিটের সুজেটা, কিন্তু মারা গেছেন পরে, সুজেটা ভদ্রমহিলা, অ্যাংলো ইন্ডিয়ান পার্ক স্ট্রিটে তাকে ওইভাবে ধর্ষণ করা হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছে, নাম বললাম না, এরকম কত ঘটনাই ঘটে। আবার তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলের পশ্চিমবঙ্গের সাংসদ, মহিলা সাংসদ বলেছিলেন যে ওটা নিশ্চয়ই কোনো খদ্দের সঙ্গে পয়সা করি, টাকা পয়সা লেনদেনের ব্যাপারে বচসা থেকে জিনিসটা হয়েছে। ভাষাগুলো শুনলেন। তো এইভাবে ধরেই নিলাম কোনো সভ্য সমাজ আইন একজন প্রস্টিটিউট পেশায়, বারবনিতা পেশায় কোনো মহিলাকে এইভাবে ধর্ষণ করে তার ক্ষতি করা যায় কি? তো এই হচ্ছে ব্যাপার। সেই জন্য সকালে জমা, বিকেলে খরচ, এটা খুব ভালো, মনোমতো কথা, মনোমতো স্লোগান। এটা জনগণ খুব মানে সাপোর্ট দিয়েছে এটাকে। আমার ভিডিও পরে, এই ভিডিওগুলো দেখবে, এই ভিডিওতেই আছে, দেখাবো আপনাকে। তো যাই হোক, ধরা পড়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া দাওয়াই নিয়েছেন, তাকে লোকে বাহবা দিচ্ছে, এবং তার কৃতিত্বে অমানসিক পরিশ্রম করে জীবনকে বাজি রেখে উনি যেভাবে একটা সমাজবিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করে গেছেন, এবং শতাধিকের বেশি বোধ তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল, তাকে মিটিং মিছিল করতে দেওয়া হয়েছিল না, যেন তেন প্রকারে তাকে আটকাতে হবে, তাকে প্রত্যেকবার মিটিং মিছিল করতে গিয়ে তাকে হাইকোর্টে গিয়ে হাইকোর্টের নির্দেশ নিতে হয়েছিল। যে অমানসিক লড়াই তিনি করেছিলেন, আজকে তার জন্য জনাদেশ তাকে আশীর্বাদ করেছে। যদিও এটা ল অ্যান্ড অর্ডার ফেয়ারলি হয়েছে বলে নির্বাচন কমিশনার 2026 সালে কড়াভাবে এই নির্বাচনটা করেছে বলে আজকে বিজেপি সরকারকে মানুষ দরাজ হাতে ভোট দিতে পেরেছে, যারা গত 15 বছর, তার আগে 34 বছর ভোট কীভাবে দিতে হয় তারা ভুলে গিয়েছিলেন, তাকে ভোট দিতে দেওয়া হয়নি। এইসব ঘটনাগুলো, পশ্চিমবঙ্গে এইসব ঘটনাগুলো অরাজকতা, এই সমাজ বিরোধী তাণ্ডব, এবং প্রশাসনের, শাসক দলের এবং প্রশাসনের প্রত্যক্ষ মদত, তার সঙ্গে অনেক প্রভাবশালী মন্ত্রীও জড়িত আছে। এগুলোকে জানাতে হবে, এগুলোকে সারা বিশ্বে ফুটিয়ে তুলতে হবে, প্রকাশ করতে হবে যে কী ঘটেছে পশ্চিমবঙ্গে বিগত 34 বছর এবং তারপরে 15 বছর। আর এখন কিভাবে সকালে জমা করে বিকেলে খরচ করে দেওয়ার পদ্ধতিটা, এটাও প্রকাশ করতে হবে। সবাই খুশি জনগণ। আজ থেকে, এটা বামফ্রন্টের আমলে খুব সম্ভব, কলকাতার ঠিক সুটিয়া বলে একটা গ্রাম আছে গোবরডাঙ্গা আশেপাশে, সেখানে ঠিক এরকমই হারমাদ বাহিনীরা, বিশেষ সম্প্রদায় হারমাদ বাহিনীরা ঘর থেকে সুন্দর সুন্দর গৃহবধূদের, অবিবাহিতা মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে ওখানে একটা সাধু বাবার নামে, কোনো কালে কোনো সাধু ওখানে থাকতেন, একটা ডেরা ছিল, সেখানে নিয়ে গিয়ে নির্বিচারে ধর্ষণ করা হতো। এবং সেই ধর্ষণকাণ্ডে মূল যে পাণ্ডা, তিনি ছিলেন বিগত তৎকালীন শাসক দলের একজন মন্ত্রী, ক্রিমিনাল, সমাজ বিরোধী, নো ডাউট, জেল ফেল খেটে এসছেন উনি, আর নানা রকম দুর্নীতিগ্রস্ত দায়ে তিনি অভিযুক্ত, তার নামে মামলা চলছে, জেলও খেটে এসছেন। হয়তো এর পরেও তিনি জেলে কবে ঢুকবে তার জন্য আমরা অপেক্ষায় থাকব। এরকম ঘটনা ঘটেছে। এরকম এক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সল্টলেকে তার বউকে চাকরি বাকরি দেবে বলে, বড় পদ পাইয়ে দেবে বলে সেই
স্বামীর কাছ থেকে সেই বউটাকেও নিয়ে আসা হয়েছে। এখন সেটা তিনি তার নিজের ডেরাতে রেখেছেন বা তাকে নিয়ে কোথাও ঘুরতে টুরতে গেছে, ওখানে অভিযোগ আছে আর কি। তো সে এইগুলোর প্রতিবাদ করেছিলেন একজন অবিবাহিত প্রতিবাদী শিক্ষক শিয়ালদার কাছে মিত্র ইনস্টিটিউট সরকারি স্কুলের উনি শিক্ষক ছিলেন। তিনি নির্বিচারে এই যে ধর্ষণকাণ্ড ঘর থেকে তুলে নিয়ে গিয়ে মগের মূল্য ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ওই সাধু বাবার ডেরাতে নিয়ে গিয়ে তৎকালীন শাসক দলের মদতপুষ্ট কিছু বিশেষ সম্প্রদায়ের সমাজবিরোধীরা ধর্ষণ করত লাগাতার ইচ্ছামতো, যেটা মনে করিয়ে দেয় আরেক সমাজবিরোধী নিরক্ষর সন্দেশখালী দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী শেখ শাহজাহান, যে আগে ওই ট্রেকারে পেটে বিদ্যে নেই তো ট্রেকারে প্যাসেঞ্জারদের কাছ থেকে পয়সা আদায় করতো। ট্রেকারে দেখেছেন আমরা, ট্রেকারে পা দিয়ে দাঁড়িয়ে যেত আর প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া বাবদ পয়সা বা টাকা আদায় করত। সেই লোকটাকে তুলে নিয়ে এসে আমাদের গত সরকার তাকে পঞ্চায়েত প্রধান টধান কী সব বানিয়ে দিয়েছিল, আর সেখানেও সে তাই করেছেও তাই করেছে। পিঠে বাবার নাম করে রাত 1টা 12টার সময় আর সামনের বলতো তোর বউদের পাঠিয়ে দে, না গেলে তুলে নিয়ে আসতো তার ধর্ষণকারী বা সমাজবিরোধী দল শেখ শাহজাহান। যাই হোক, সেও এখন গারদে আছে। এদেরকে এগুলো আমার ব্যক্তিগত মত, অবশ্যই এগুলোকে সকালে জমা করে বিকেলে খরচ করে দিলে ভালো হতো আর কি। যাই হোক, কেস চলছে, কবে শাস্তি হবে, আদৌ শাস্তি হবে কি না, বেকাসু খালাস হয়ে যায় কি না, প্রেম প্রীতি ভালোবাসা অনেকে থাকে। যাই হোক, খুব খুশি আমরা কামদুনির মৌসুমী কয়াল এবং তার বান্ধবী যারা এতদিন লড়াই করে এসছে কামদুনি সেই ছাত্রীর ধর্ষণ কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করে এসছেন। সেখানেও বিগত প্রশাসন বা সরকার শেল্টার দিয়ে গেছে ওই ধর্ষণকারীদের। বলেছিলাম কয়েকটা বলে জেলে মারা গেছে, আর কয়েকটাকে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল, মৃত্যুদণ্ড। সেখান থেকে দয়া পরবশ হয়তো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আর কিছুকে হয়তো বেকাসু খালাস করে দেওয়া হয়েছে, তার রাস্তা এখন ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, এগুলোকে আবার তুলে জমা করে আবার বিকেলে খরচ করা হবে কি না, করলে খুবই ভালো, সমাজ ভালোভাবে নেবে ওটাকে, সমাজ খুশি হবে, সমাজের ব্যবস্থা খুশি হবে, এগুলো প্রমাণিত। তো এরা সবাই সাক্ষ্য দিয়েছে, এবং সে প্রভাস মণ্ডল যাকে এনকাউন্টার করে মেরে দেওয়া হয়েছে পুলিশকে আক্রমণ করার জন্য, তার বউ বলেছে যে ওর চরিত্র বরাবরই খারাপ ছিল, কোনো কাজকর্ম করতো না, মদ্যপান করতো, আমাকে সে মারধর করতো, এবং আমার বিয়ের পরও সে এরকম বিভিন্ন রকম সমাজ বিরোধী কাজে, মেয়েঘটিত কাজে জড়িত ছিল। এবং সেই প্রভাস মণ্ডলের মা, বারুইপুরের কথা বলছি, ওর মাও বলছে যে এরকম ছেলে, আমি তাকে কুর্নিশ করি, মাকেও সেরকম মাকে কুর্নিশ করি, আমি তাকে সালাম করি, বা তার এই প্রভাস মণ্ডলের স্ত্রীকেও আমি কুর্নিশ এবং সালাম করি। তারা কিন্তু অন্যান্য মা বা বউদের মতো বলেনি যে আমার স্বামীকে ফাঁসানো হয়েছে বা আমার ছেলেকে ফাঁসানো হয়েছে, ও নির্দোষ, সুবোধ বালক, সমাজসেবী, দেশপ্রেমী, এটা কিন্তু বলেনি। তারা স্বামীর বিরুদ্ধে, ছেলের বিরুদ্ধে বলেছে যে তাকে মেরে দিয়েছে, তার মা বলছে মেরে দিয়েছে, যেরকম কাজ করেছে ভালো করেছে। 59-60 বছরের বৃদ্ধ, তার নাতির বয়সী মেয়েটা ধর্ষণকাণ্ডে সে প্রত্যক্ষভাবে জড়িত, তাকে মেরে দিয়ে ভালো করেছে, তাকে কেটে ফেলুক, পুঁতে ফেলুক, পুকুরে ফেলে দিক, আমরাও ডেড বডি আনতে যাব না। সুন্দর কথা বলেছে, প্রকৃত মার মতো কথা বলেছে, প্রকৃত স্ত্রীর মতো কথা বলেছে। এইটা হচ্ছে ব্যাপার। আর রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী কিছু মানুষ আছে, তাদেরকেও নিকেশ করা উচিত, না হলে কিন্তু দেশের ক্ষতি, যেটা কাশ্মীরে হচ্ছে। যাই হোক, অপারেশন সিন্ধুতে একটা ভুল হয়ে গেছে, সেটা ভয়ে হোক বা ভীতি দিয়ে হোক, সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীরটা দখল করা, যেটা পাকিস্তান দখল করে রেখেছে। বালুচিস্তান, পাখতুনখোয়া এবং পাক অধিকৃত কাশ্মীর, এই 3টা স্টেট তারা বিদ্রোহ করছে। পাকিস্তানের সৈন্যদের মেরে ফেলে দেওয়া হচ্ছে। পাকিস্তানের তথাকথিত প্রভাবশালী
তস্কর লইবার জৈশ মোহাম্মদের তাবড় তাবড় পৃথিবী বিখ্যাত জঙ্গি নেতাদেরকে প্রকাশ্যে রাস্তায় গুলি করে মেরে দেওয়া হচ্ছে। তারা বলছে বালোচ লিবারেশন আর্মি BLA এবং পাখতুনখোয়ার বিদ্রোহীরা যারা সরকারের বিরুদ্ধে পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়ছে এবং পাক অধিকৃত কাশ্মীরের জনগণ যারা বারবার আবেদন করছে ভারতের কাছে যে আমাদের সাহায্য করুন, আমরা পাকিস্তানের অংশ নই, পাকিস্তান আমাদের অত্যাচার করছে, আমাদের আন্দোলনকে গুলি করে নির্বিচারে মেরে ফেলছে, আন্দোলনকারীদের ওষুধপত্র খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, জোর করে দাবি রেখেছে। জানি না ভারত সরকার ভয়ে ভীতিতে দখল করতে পারছে না কেন। এটা ইসরায়েল হলে আমেরিকা হলে এক সেকেন্ডে দখল করে নিত। এখানে আমার একটা সন্দেহ বা প্রশ্নবোধক একটা আছে, ব্যাপারটা কেন হলো না বা কেন করতে পারছে না। এই তিনটা জায়গার বা তিনটা প্রভিন্সের জনগণ চাইছে তারা ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হতে ভারত সরকার তাদেরকে সাহায্য করুক, তারা পাকিস্তানে থাকতে চাইছে না। যাই হোক, আমার এইটুকু, আমার ভিডিওটা দেখতে থাকবেন, এর সঙ্গে স্কিপ করবেন না। সকালে জমা বিকেলে খরচ, সুন্দর কথা, ভালো কথা, ভালো লাগে কথাটা। কাজটাও খুব সুন্দর হয়েছে। বর্তমান সরকার এনকাউন্টার করে তিনি তার কথা রেখেছেন। বর্তমান মুখ্যমন্ত্রী সেটা ধর্ষণকারীদের বাবা মারা অধিকাংশই সমর্থন করেছে এই কাজটাকে। আর কিছু আছে স্বামী বা তাদের বাবা মা বলছে যে আমার ছেলে সুবোধ বালক, সমাজসেবী, দেশপ্রেমিক, ও ধর্ষণ করতে পারে না, ওকে ফাঁসানো হয়েছে। আর এইটাকে নিয়ে একটা জাতি দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল, যেগুলো শেষ হয়ে গেছে। আর বিগত 20-30 বছর মনে হয় না আর ক্ষমতা আসতে পারবে। তো যাই হোক, এগুলোর নিকেশ করার ব্যাপার থাকে, মানে রাজনৈতিক মানচিত্র থেকে এদেরকে মুছে দেওয়া দরকার, কারণ এরা দেশদ্রোহী, দেশের ক্ষতি করছে, অন্যায়কে সাপোর্ট দিচ্ছে। ভালো থাকবেন। আর আমার এই পরবর্তীকালে যে ভিডিওগুলো হচ্ছে সেগুলো এটার সঙ্গে দেখতে থাকুন, স্কিপ করবেন না। যদি ভদ্রলোক বলেন ধর্ষকদের আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি চড়থাপ্পড় মারেন রাস্তায় বেরিয়ে, তাতে এই রাজ্যের এই বিচার প্রক্রিয়া থামবে না। বিচার প্রক্রিয়া যেমনটা চলবে। আমি দর্শকদের ওপিনিয়ন একবার দেখিয়ে দেবো। আপনাদের প্রশ্ন করেছিলাম, দ্রুত একবার দেখাবো ফেসবুকে আপনারা কি বলছেন। 83% বলছেন হ্যাঁ, যারা ধর্ষকদের সমর্থন করে তাদেরও শাস্তি হওয়া উচিত। অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু আপনার বিরুদ্ধে জনমতটা একবার দেখে নিন, 86%। পরেরটা দেখাই, এক্স হ্যান্ডেলে যারা বলছেন ধর্ষকদের সমর্থন করছেন তাদের জন্য দর্শকরা কি বলছেন। এই ইউটিউবের রেজাল্ট কি বলছে, ইউটিউবে প্রায় 99%, প্রায় 13,000 ভোট পড়েছে গত 40 মিনিটে। 99% বলছেন হ্যাঁ, ধর্ষকদের যারা সমর্থন করে তাদেরও শাস্তি হওয়া উচিত আইনত। পরেরটা দেখাবো, এক্স হ্যান্ডেলে দর্শকরা কি বলছেন। আপনারা বলছেন, দর্শকরা বলছেন কত পার্সেন্ট বলছেন যে যারা ধর্ষকদের সমর্থন করে তাদেরও আইন এনে শাস্তি দেওয়া উচিত, 80%। এখানে আমি এই বলে শেষ করছি, যারা ধর্ষক তাদের তো বিচার হবেই, এ বাংলায় ধর্ষকরা খরচা হবে, সে যেভাবেই হোক আইনের প্রক্রিয়া মেনে হবে। কিন্তু যারা ধর্ষকদের সমর্থন করছে বা এই ঘটনা ব্যবহার করে বাংলায় অশান্তির সৃষ্টি করছে তাদেরও দ্রুত কড়া শাস্তি হওয়া প্রয়োজন, সেই দাবি রেখে কিশোর আরোগ্য দিচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, যা যা আগামী দিনে করা হচ্ছে, অর্থাৎ তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে, একদম যা আইনে রয়েছে এসব ক্ষেত্রে সেগুলো ফলো করা হচ্ছে। কোথাও কোনো ত্রুটি যদি থাকে তারা ধরে ফেলতে পারবে না। আমরা এখন থেকে যেন না বলি যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এটা পুলিশ অ্যাকশন নিয়েছে। আগামী দিনে একটা কথা বলে শেষ করছি, বাংলার মহিলাদের ওপর কেউ যদি নির্যাতন চালায় তার পরিণতি ভয়ঙ্কর, বিজেপি ওটা বলে দিয়েছে। আগামী দিনে একটা ছোট্ট বিরতি, পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট, কিন্তু ইট ইজ নট ভেরি ইজি। দেখুন, এই স্বাধীনতার পর থেকে এই যে এতদিন ধরে শুধু ধনঞ্জয় বাদ দিয়ে সেক্সুয়াল ক্রাইমে, রেপ উইথ মার্ডারে আর কোনো লোকের কিন্তু কোনো ফাঁসি হয়নি এই পর্যন্ত। সুতরাং একটা জিনিস মাথায় রাখতে হবে যে পশ্চিমবাংলায় ধনঞ্জয়ের রিগার্ডিং দ্য সেক্সুয়াল ক্রাইমের ব্যাপার এরপরে হয়নি। আর দ্বিতীয় কথা বলি আপনাকে, একটু বলে দিই আমি আপনাকে ছোট করে, যে এই যে আজকে এত বড় আলোচনা হচ্ছে, বিরক্ত জনগণ রয়েছেন, শুনছেন সব কথা। আমাদের মায়েরা যারা গ্রাম থেকে এই কথাগুলো শুনছেন,
যেই সব মহিলারা যারা বেসিক্যালি নির্যাতিত, যাদের কাছে এই কথাগুলো বলা দরকার আছে, ধরুন আপনাদের কাছে কোনো মহিলার কাছে এরকম ভাবে প্রপোজাল দিচ্ছে কিংবা এরকম ক্রাইম হচ্ছে, হ্যাঁ ছোট করে বলছি, আপনারা একটা নাম্বার নোট করে রাখুন, সেটা হচ্ছে ইমার্জেন্সি রেসপন্স সাপোর্টিং সিস্টেম। ইমার্জেন্সি রেসপন্স সাপোর্টিং সিস্টেম সেই নাম্বার আপনাদের কাছে রাখবেন। যদি দেখবেন যে কোনো পুলিশ অফিসার কোন রকম ভাবে সাহায্য করছে না, পুলিশ অফিসার ছেড়ে দিচ্ছে, টাকা পয়সা নিয়ে নিচ্ছে কিংবা কাজ করছে না, আপনারা ডাইরেক্টলি কভার করুন এবং 1090 তে কমপ্লেন করুন, তার সেই অফিসার এগেইনস্টে স্পেসিফিক কমপ্লেন করুন যাতে এটা রেকর্ড ছোট করে প্লিজ। শুনেছি এই যে মিতা দেবী এত রেপিস্টের নাম গোনালেন, তো উনি এখন তো বলুন তো সুকন্যা রেপ অ্যান্ড মার্ডার হিস্ট্রি, সেই কেসের হিস্ট্রিটা কি, কেন আজও রাজনৈতিক আলোচনা চলে যাচ্ছি, আমরা আলোচনা শেষ করব। রঞ্জন ভট্টাচার্য চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছে, ওনার বাস্তব অভিজ্ঞতা দিয়ে। রঞ্জন বাবু, আপনার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা দিয়ে আজকে আলোচনা হোমে ভিজিট করতে গিয়ে দেখেছি সেখানে 30 to 60% যারা রয়েছেন হোমে তারা কিন্তু যৌন নির্যাতনের শিকার। জুভেনাইল জাস্টিস অ্যাক্ট বা প্রিভেনশন অফ ক্রাইম চাইল্ডহুড সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট অনুযায়ী তাদেরকে কোন রকম ভাবে কিছু সুবিধা পাচ্ছেন না। আমাদের মনস্তত্ত্বের যে পরিবর্তন দরকার, আমাদের একভাবে বলতে পারি এই পেডোফাইলরা ক্যাটামাইটকে স্বীকার করে, ঠিক যেমন বাঘ নার্চারিং করে বিভিন্ন গিফট দিয়ে তাদের প্রলোভিত করে, এদের থেকে সাবধান। গুড টাচ ব্যাড টাচ ঝন্টুবাবু বলেছে। আর লাস্টলি যে রেপ ভিক্টিমের যখন ইন্টারভিউ নেওয়া হবে তখন একটা তাকে নিরাপদ জায়গায় এবং জেন্ডার নিউট্রাল পরিবেশে তাকে বলতে দিতে হবে, তার সে র্যাপো এস্টাবলিশমেন্ট করতে হবে, সে ভয়ের মধ্যে যেন না বলতে চায়, তাকে সেই পরিবেশ দিয়ে তার থেকে জানতে হবে এবং সেটা অনেকটা প্লে থেরাপি। আমরা তাকে দল দিয়ে বা বোঝানোর চেষ্টা করব যাতে তার মনস্তত্ত্ব ছোট করে আলোচনা শেষ করতে করতে বলবো, একটু পরে আপনাদের সামনে নিয়ে আসছে প্রভাস মণ্ডল সম্পর্কে। অপরাধের দিন কি ভূমিকা ছিল এই প্রভাস মণ্ডলের, তার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কি পুলিশের গুলিতে খতম প্রভাস, খবর ব্রেক টিভি9 বাংলায়। এনকাউন্টার স্পটের প্রথম ছবি, প্রভাসের মায়ের প্রথম প্রতিক্রিয়াও টিভি9-এ। শাসন প্রতিষ্ঠা করেছেন মুখ্যমন্ত্রী। বারুইপুর কাণ্ডে এনকাউন্টার প্রসঙ্গে প্রতিক্রিয়া ছিল তোমার মায়ের। একটু শান্তি পেলাম, মন্তব্য কামদুনির প্রতিবাদী টুম্পা মৌসুমীর। বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুনে আরো একজনকে গ্রেফতার। এসটিএফ, এসওজি, জেলা পুলিশের যৌথ অভিযানে বসিরহাট থেকে পাকড়াও কবির মোল্লা। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল কবির। বারুইপুরে গণপিটুনিতে খুন, পুলিশের উপরে হামলা ভাঙচুর, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই ধরপাকড়। রাজভর পুলিশের অভিযানে গ্রেফতার 18। গণপিটুনিতে ধৃত 2 জনের 10 দিনের পুলিশ হেফাজত, বাকি 16 জনের 9 দিনের পুলিশ হেফাজত। বারুইপুর কাণ্ডে মিছিল ঘিরে সম্মুখ সমরে কালীঘাট তৃণমূল বিজেপি। মিছিল শুরু হতেই বালিগঞ্জে তুমুল উত্তেজনা, দুপক্ষের মধ্যে হাতাহাতি, মারামারি, কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ। মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে তীব্র অনীহা অভিষেকের। আদালতের নির্দেশ বারবার লঙ্ঘন। 18 জুলাই কণ্ঠস্বরের নমুনা না দিলে কড়া পদক্ষেপ। বিধাননগর আদালতের নির্দেশে জোর ধাক্কা তৃণমূল সাংসদের। ধর্ষণ হয় আর তারপর মুখ্যমন্ত্রীর রিয়াকশন আমরা শুনেছি, ছোট ঘটনা, সামান্য ঘটনা, দেখতে পেয়ে মেয়েটার কোনো সম্পর্ক ছিল কিনা, কোনো লাভ অ্যাফেয়ার ছিল কিনা, এরকম তো কতই হয়। পুলিশকে বলেছি অ্যাকশন নিতে, যা হওয়ার তা হবে। এই প্রথম আমরা দেখলাম কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী, তিনি স্পষ্ট বললেন যে কোথাও রেহাই নেই। যদি অপরাধটা হয় ধর্ষণ, তাহলে সেক্ষেত্রে কোনো মার্সি নেই, কোনো রেহাই নেই। কোন দল, কোন পার্টি, কোন ধর্ম, কোথাকার, কি নাম, কি তার ব্যাকগ্রাউন্ড, কিচ্ছু দেখার দরকার নেই। এরকম জঘন্য অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে। এই প্রথম পুলিশের অ্যাকশন দেখলো পশ্চিমবঙ্গের মানুষ। আমরা মেয়েরা এই প্রথম দেখলাম যে ধর্ষণ করে, ধর্ষণের ষড়যন্ত্র কষে, যে ফুলের মতো শিশুটি নিজের ছোটবেলা থেকে দেখা কাকার হাত ধরে তাকে ভরসা করে তার সঙ্গে 2 পায়ে হেঁটে গিয়েছিল, সে জানতো না যে সেই কাকা, পাড়াতুতো কাকা, তাকে নিয়ে গিয়ে ধর্ষকদের মুখে ছেড়ে দেবে। ধর্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এবং নিজেও সেই অপরাধে সামিল হবে। সে ছোট্ট বাচ্চাটা ভাবেনি এটা। সব থেকে বড় দায় সেই ব্যক্তির যে বাচ্চা মেয়েটাকে নিয়ে তার মায়ের কোল থেকে চিরকালের জন্য ছিনিয়ে নিয়ে চলে গেল। সব থেকে বড় অপরাধী সে।
যে চোখের সামনে ধর্ষকদের সামনে তুলে দিল ওই ক্ষুধে নিষ্পাপ নরম শরীরটাকে, সে ক্ষুধার্ত হয় না নেকড়েদের সামনে তুলে দিল। সব থেকে বড় অপরাধী সে, সব থেকে বড় অপরাধী সে, যে চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যে কিভাবে তার শরীরটাকে খুবলে খাওয়া হলো, ধর্ষণ করা হলো, মুখ বন্ধ করে বস্তা চাপা দিয়ে ফেলে দেওয়া হলো, সে নিজে সেই অপরাধে সামিল হলো। সব থেকে বড় অপরাধী সে, বারুইপুর কাণ্ডের সব থেকে বড় অপরাধী। পুলিশের জাল থেকে পালাতে গিয়ে, পুলিশকে অ্যাটাক করতে গিয়ে পাল্টা অ্যাকশনে আজ নিহত হয়। ধর্ষক দমন এই প্রথম দেখলো আমার বাংলা। এখান থেকে শুরু করবো আজকে সোজাসুজি স্বর্ণালী। আজকের দিনটা কেন ঐতিহাসিক দিন হবে না? আজকের দিনটা কেন পশ্চিমবঙ্গের মায়েরা মেয়েরা সেলিব্রেট করবে না বলুন তো? প্রশ্নের উত্তর খুঁজবো। কেউ টাকা ফেলতে চাইলো না মুখের ওপরে, ধর্ষিতার মায়ের ওপরে। এই নিন 10 লাখ, এই নিন 20 লাখ, মুখ বন্ধ করে বসে থাকুন। এগুলো দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমরা, এই জন্যই তো পরিবর্তন চেয়েছিলাম। এই যে অনেকে বলেন না স্বর্ণালী কেন চিৎকার করেন, কেন গলা ফাটান? এই জন্য গলা ফাটা, এই জন্য চিৎকার করে, কারণ আমি একজন মেয়ে, আমি একজন মা। এই বাংলার প্রত্যেকটা মা, মেয়ে, প্রত্যেকটা বোন, স্ত্রী, প্রেমিকা প্রত্যেকে চেয়েছে পশ্চিমবঙ্গে যারা মেয়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে, যারা ধর্ষকদের পক্ষ নেয়, যারা ধর্ষণকে জাস্টিফাই করে, যারা ধর্ষকদের পাশে দাঁড়ায়, তাদের সাজা হোক, তাদের মুখে ঝামা ঘষে ধর্ষকদের বিরুদ্ধে অ্যাকশন হোক, ধর্ষক দমন হোক। ধর্ষণ যে করতে পারে তার সঙ্গে কোনো মার্সি নেই। একটা ফুলের মতো নিষ্পাপ শিশু, বয়স মাত্র 12, তার সঙ্গে যে জঘন্যতম অপরাধ করতে পারে তার বিশ্বাসের সুযোগ নিয়ে, তার সঙ্গে তাকে কিসের রেহাই, কিসের মার্সি? কতবার সংশোধনাগারে পৌঁছলে এরা আদৌ সংশোধিত হয়ে বেরোতে পারতো? প্রভাস মণ্ডলের বাড়ির লোকজন বলছে এরকমই চরিত্র, নোংরা চরিত্র। তার নিজের স্ত্রী বলছেন তার জন্য আমার চোখের জল পড়ছে না। বিয়ে হওয়ার পর থেকে অনেক সহ্য করেছি, অনেক কিছু দেখেছি। পুলিশ যা করেছে ঠিকই করেছে। আমি বিশ্বাস করি এই ঘটনার জন্য মূল দায়ী, মূল অভিযুক্ত আমার স্বামী প্রভাস মণ্ডল। তার মা বাবা বলছেন যে আমাদের কোন রকম চোখের জল নেই, মায়ের নেই যে ওইটুকু বাচ্চার সঙ্গে এত বড় নোংরা কাজ করতে পারে। তাকে ভুলে ভালিয়ে হাত ধরে নিয়ে গিয়ে আরো কয়েকজন ধর্ষক তাদের মুখে ছুড়ে দিতে পারে, তাদের সঙ্গে একই রকম অপরাধের সামিল হতে পারে, তারপরে একসঙ্গে সবাই মিলে ওই কচি শরীরটাকে খুবলে খেয়ে তাকে বস্তায় বেঁধে জলের মধ্যে চুবিয়ে দিতে পারে, তার জন্য কোন রকমের দয়া মায়া নেই। আমি মনে করবো আমার ছেলে ছিল না, এটা বলতে পেরেছেন প্রভাস মণ্ডলের মা। এবং পশ্চিমবঙ্গের সমস্ত মায়েরা, মেয়েদের, আজকে বললাম না যে এত বছর ধরে, আগে 15 বছর, তার আগে 34 বছর ধরে বুকের ভেতরে একটা আগুন জ্বলছিল। ভুলে গেলে চলবে না বামতলার ঘটনা, মনে আছে নিশ্চয়ই 90-এর দশকে ভয়ঙ্কর ধর্ষণ কাণ্ড। এক সরকারি আধিকারিককে বিবস্ত্র করে, ধর্ষণ করে, খুন করে গাছে টাঙিয়ে দেওয়া হয়েছিল। গোটা রাত সকাল তার বিবস্ত্র করা দেহটা গাছে থেকে ঝুলছিল। যখন পোস্টমর্টম করার জন্য তার দেহটাকে নিয়ে যাওয়া হয় তখন মহিলা চিকিৎসক আঁতকে উঠে পালিয়ে বেরিয়ে এসেছিলেন ওটি ছেড়ে। তিনি কাঁপছিলেন থরথর করে, কারণ ওই বিভৎসতা তিনি ভুলতে পারেননি। কারণ তার যোনিতে একটা 1 ফুটের টর্চ গেঁথে দেওয়া হয়েছিল। আর সেই সময় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন যে এরকম তো কতই হয়। দিন বদলেছে, পতাকা বদলেছে। ধর্ষকদের পক্ষ নেওয়া, রাজনৈতিক সন্ত্রাস করা চালানো, হারমাদ বাহিনীকে ট্রেনিং দেওয়া, হারমাদ পোষা, ধর্ষক পোষা, খুনি পোষা, সিপিএম চলে গেছে, লাল পতাকা চলে গেছে, কিন্তু তৃণমূল চলে এসেছে রিপ্লেসমেন্টে। আর এসে নির্যাতিতার রেট ঠিক করতে শুরু করে দিয়েছিল। কি হয়েছে? শ্লীলতাহানি হলে এত হাজার, রেপ হলে এত লাখ, অঙ্গক্ষতি হানি হলে, মরে গেলে এত লাখ, পরিবারকে দিয়ে দাও এত লাখ, তথ্য প্রমাণ লোপাট করে দাও, রেট ঠিক করতে শুরু করে দিয়েছিল। প্রত্যেকটা মেয়ে, বিশ্বাস করুন, আজকে আমি সাংবাদিক,
কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কিচ্ছু যায় আসে না। পশ্চিমবঙ্গের সমস্ত মেয়ের একটাই পরিচয়, তারা পশ্চিমবঙ্গের মেয়ে, এখানেই শেষ পরিচয়। তাদের রেট ঠিক করে দেওয়া হয়েছিল। আর সিপিএম, আগের সরকার, তারা চুপ করে বসে রঙ্গ দেখেছে। তখনই নেমেছে, যদি সেই লাশ নিয়ে কোনো রাজনীতি করা যায় তখনই নেমেছে, না হলে নয়, না হলে তারা নামেনি। কামদুনি হোক, হাসকালি হোক, একটার পর একটা ঘটনা ঘটেছে। মাটিয়া, দেগঙ্গা, কালিয়াগঞ্জ, কালিয়াচক, দিনাটা, লাটাগুড়ি, তারা রাস্তায় নামে না। তখনই নামে যখন দেখে যে এই লাশ থেকে কোনো পলিটিক্যাল ফায়দা লোটা যাবে কিনা। এক্ষেত্রে তাই হলো। শুনুন, মেয়েদের অ্যাকচুয়ালি কোনো ধর্ম হয় না। যেখানে মেয়েদেরকে আজও নিগ্রহ নিষ্পেষণের একটা সহজ উপায়, মাধ্যম ধরে নেওয়া হয়, সেখানে মেয়েদের ধর্ম হয় না। মেয়েদের সঙ্গে অপরাধ যারা করে তাদেরও ধর্ম, পরিচয়, রং দেখা যায় না। তাদের একটাই শাস্তি, তারা ধর্ষক। আর তাদের শাস্তি হচ্ছে চিরতরে এই ধরনের পাপদেরকে ব্যবস্থা করা, যেটা আর কোনোদিনও এই ধরনের অপরাধ না ঘটে। কারণ এমন অনেক রেকর্ড রয়েছে। কামদুনির ক্ষেত্রে আপনারা জানেন, তারা তো চাচা যারা মেয়েটাকে জন্মাতে দেখলো, বড় হতে দেখলো, হাঁটতে দেখলো, হামাগুড়ি দিতে দেখলো, যারা দেখলো মেয়েটা ফ্রক পরে বিনুনি দুলিয়ে স্কুলে যাচ্ছে, সেই পাড়া দুটো চাচার গোষ্ঠী, চাচারা, সেই লুঙ্গি বাহিনী, তারা বর্ষার দিনে ওই 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 স্কুল যাওয়া মেয়েটি, যারা চোখের সামনে যে মেয়েটিকে বড় হতে দেখেছিল, তারা তাকে টেনে নিয়ে আসে ভেরির পাশের এক ঝুপড়িতে। একজন দুজন নয়, একাধিক, যাদেরকে দাদা, চাচা বলে ডেকে এসছে মেয়েটি। হাত জোর করে অনুরোধ করেছিল, আমাকে ছেড়ে দাও, তোমরা কি করছো, আমাকে জন্মাতে দেখেছো। কেউ শোনেনি সেই মেয়েটির আরতি, কেউ শোনেনি। প্রত্যেকে মিলে ধর্ষণ করে। শুধুমাত্র ধর্ষণ নয়, তার দেহটা যখন পাওয়া যায় তখন দেহটাকে ছিঁড়ে দেওয়া হয়েছিল, নাভি পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছিল। তারপর কি হলো? তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। আর তারপর তারা ছাড়া পেয়ে, ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিরা ছাড়া পেয়ে গলায় মালা নিয়ে ঘুরে বেড়ালো, প্রসেশন করলো গোটা চত্বর। সিপিএম কোথায় ছিল? উত্তরপ্রদেশ হলে, জম্মু হলে, অন্যান্য রাজ্য হলে কি বিশাল ব্যাপার, মালা পরিয়ে ধর্ষকদের ঘোরানো হচ্ছে। আরে নিজের রাজ্যে যখন ধর্ষকদের মালা পরিয়ে ঘোরানো হচ্ছিল তখন তারা কোথায় ছিলেন? রঙ্গ দেখছিল, তামাশা দেখছিল, সেটিং চলছিল সিপিএম এর সঙ্গে তৃণমূলের, সিপিএমল সেটিং। কামদুনির এই অসহায় হিন্দু মেয়েটার শরীর থেকে কোন রকম রাজনীতি করা যাচ্ছিল না, কারণ তাদের কাছে লাশ হলে চলবে না, দেখতে পারে লাশটা মুসলিমের কিনা। আরে মুসলিমেরই তো লাশ ছিল। তামান্নার মা, ছোট্ট তামান্না, তারা কোন ধর্মের ছিল? তো তারা তো ধর্মের রাজনীতি করে। 5 বছরের মেয়েটাকে বোমা মেরে ঝাঁঝরা করে দিল। আর যারা বোমা মেরে ঝাঁঝরা করে দিল 5 বছরের তামান্নাকে, যে তামান্নার বাবা মা সিপিএম কর্মী, যারা বোমা মেরে ঝাঁঝরা করে দিল, তাদের জন্য লয়ার হিসেবে দাঁড়িয়ে পড়লো সিপিএম নেতা। এই বিচারিতা আজও চলছে। আমরা যারা চোখে চোখ রেখে সমস্ত বিচারিতার পর্দা ফাঁস করি, আমাদেরকে টার্গেট করা হয় সোশ্যাল মিডিয়ায়, কিন্তু কিছু যায় আসে না। 5 বছর তৃণমূল আমলে কিছু যায় আসেনি, আর এখন কি যায় আসবে? আমরা চেয়েছি বিচার, আমরা চেয়েছি জাস্টিস। স্বর্ণালী শুরু থেকে বলে এসেছিল, এত বড় নৃশংস ঘটনা এ রাজ্যে নতুন সরকারেও ঘটলো, অতএব হিসেব চাই। জমা কখন হলো আর খরচ কখন হলো, হিসেব চাই। স্বর্ণালী গতকালও মনে করে দিয়েছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আপনি কথা দিয়েছিলেন সকালে জমা বিকেলে খরচ। যদি একটাও দৃষ্টান্তমূলক সাজা না হয় তাহলে আমরা মেয়েরা বাঁচবো কি নিয়ে? সরকার আসবে, যাবে, পতাকা চেঞ্জ হবে, কেউ কেউ নতুন পতাকা ধরবে, চৌঠানের পর পর কেউ কেউ বিজেপি হবে, সরকার চেঞ্জ হবে। আমরা কোথায় যাব? আমাদের জন্য এমন একটা রাজ্য দিন, যেটা প্রমিস করেছিলেন, যেখানে ধর্ষকরা ধর্ষণ করার আগে 10 বার ভাববে, ভয় কাঁপবে। আজকে সেই দিন। প্রভাস মণ্ডল সব থেকে বড় অপরাধী, অথচ
আজকে এই দিনটাতে যেখানে বাংলার মায়েরা মেয়েরা তাদের বুকের জ্বালা একটু জুড়লো, সেই দিনেও দেখুন রাজনীতি করতে নেমে পড়েছে লাল হায়নার দল। কেন বলছি? আজকে প্রথম যে খবর দিয়ে শুরু করবো, তারপরে আসবো আলোচনায়, তা হচ্ছে ইতিমধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই ঘটনার পরে প্রথম রিয়াকশন দিয়েছে। কারা গণশত্রু, কিন্তু গণশত্রুদের বোধহয় দেখতে এরকমই হয়, কারণ তাদের কোনো আবেগ থাকে না, তাদের পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার থাকে, যেখানে রাজনীতি থাকে শুধু সেই দিকেই তারা থাকে। তারা লাশের রাজনীতি করে, একটা লাশ চাই, লাশ চাই, লাশ চাই, লাশ চাই, বিচার চায় না। মেয়েদের সম্মানের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ধর্ষকদের প্রোটেকশন দিতে চায় তারা। ধর্ষক প্রভাসকে ভদ্রলোক বলে কথা বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই হচ্ছে সিপিএম, এই হচ্ছে লাল পার্টি, এই হচ্ছে সিপিএম এর আফলিয়াত, এই হচ্ছে সিপিএম এর পরিচয়, এই হচ্ছে সিপিএম এর নেচার, চরিত্র। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এতদিন পর্যন্ত তারা লাফালাফি করলো বিচার বিচার বিচার, আর আজ বলছে প্রভাস মণ্ডল একজন ভদ্রলোক। ভদ্রলোক আখ্যা দিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন তিনি নাকি ভদ্রলোক ছিল, সে নাকি ভদ্র, ধর্ষক প্রভাস নাকি ভদ্রলোক। তাকে প্রশংসা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। বিজেপির বিরোধিতা করতে গিয়ে ধর্ষকের গুণগানটাও গেয়ে ফেললো সিপিএম। নিজেদের আমলে 34 বছরে যা করেছে, ধর্ষকদের প্রোটেকশন দিয়েছে, তৃণমূল আমলে ধর্ষণ দেখে চুপ করে বসে থেকেছে যতক্ষণ না পর্যন্ত মনে হচ্ছে এখান থেকে পলিটিক্যাল অ্যাডভান্টেজ পাওয়া যায়। এখন বিজেপি আমলে যখন ধর্ষক দমন ছবি প্রথম দেখলাম আমরা, তখন ময়দানে নেমে পড়েছে আবারও শকুনের মতো যারা ঘুরছে, লাশ খুঁজছে, তার আবারও ময়দানে নেমে পড়েছে। বলছে কি ধর্ষক নাকি ভদ্রলোক। বিজেপির বিরোধিতা করতে গিয়ে, শুভেন্দু অধিকারীর বিরোধিতা করতে গিয়ে এমন অবস্থা যে ধর্ষকের গুণগান করতে হচ্ছে। প্রবাসের অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। ধর্ষকের পক্ষে দাঁড়িয়ে কথা বলছে যারা, তারা ধর্ষক পক্ষ। সিপিএম তাহলে ধর্ষক পক্ষ ধরে নিতে হয়। খুন যার মধ্য দিয়ে তথ্য লোপাটের প্রচেষ্টা। এই ভদ্রলোক বেঁচে থাকলে, এই ভদ্রলোক বেঁচে থাকলে, এই ভদ্রলোক বেঁচে থাকলে, এই ভদ্রলোক বেঁচে থাকলে তিনি হয়তো অনেক গোপন তথ্য প্রকাশ করে দিতে পারে। আমি এই যে যাকে মারা হয়েছে তার ইতিপূর্বে কোনো রকম ক্রিমিনাল হিস্ট্রি আছে বলে জানা যায়নি। সে এত তৎপর যে পুলিশের বন্দুক কেড়ে নিয়ে পুলিশকে ফায়ার করলো। হিন্দি সিনেমা কিংবা দক্ষিণ ভারতের সিনেমার গল্প হতে পারে। পশ্চিমবঙ্গের মাটিতে এসব গল্প খাওয়ানো খুব কঠিন। আসলে ওরা বর্বরতা প্রতিষ্ঠিত করতে চাইছে, আইনের শাসন নয়, গুন্ডামির শাসন। মিরপুরে যারা জেলা কমিটি বা ইউনিট কমিটির মেম্বার যারা পদ্মপুকুরে বসে, তারা মাথায় হাত দিয়ে বসে আছে। তার একটাই কারণ, এই পুরো আন্দোলনটা হাইজ্যাক করে নিয়েছিল পিএফআই এবং মাওবাদীরা। সিপিআইএম এর লোকজন ফিসফাস করে বলছে সবচেয়ে বড় ব্লান্ডার সিপিআইএম করেছে এই গোটা বিষয়টাকে একটা জাতিগত বিদ্বেষের দিকে নিয়ে গিয়ে। মনিরুলের কথা আমি শোনালাম। প্রভাসের মা সকাল থেকে ভাইরাল হয়েছে। প্রভাসের মা সে বলছে যে যা করেছে ঠিক হয়েছে, আর কান্নাকাটি জুড়েছে প্রভাসের অবৈধ কিছু সন্তান। কারা তারা সেটা আমি আর জানি না, আপনি ত্যাগ করুন তাদের, আর বলুন এই ক্লিপটা দেখতে। দেখুন, পুলিশ এসেছিল বাড়িতে? হ্যাঁ, কেসে কি বললো? এসছে বলছে আপনার ছেলের নাম প্রভাস মন্ডল। হ্যাঁ, আমরা ছেলে মারা গেছে। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ অত্যাচার করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না। মৃতদেহ আমি আনবো না, আমি তো বললাম। আর আমাদের দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঢেকে নাও, জমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, কেউ। আমি বলছিলাম মাকুলারদের বেসিক একটা ক্রোনোলজিক্যাল প্রবলেম আছে। তার মা শুধু নয়, তার বউ, তার স্ত্রী প্রভাস যে মারা গেছে বা যাকে এনকাউন্টার করা হয়েছে, তার স্ত্রী, সে বলছে ওর নোংরামির ব্যাপারে আমি প্রথম থেকে জানতাম, যা হয়েছে ঠিক হয়েছে। নিজের স্ত্রী বলছে এটা, আর কান্নাকাটি শুরু করে দিয়েছে এই মাকুলার আজাদি গ্যাং। কারণটা কি? শকুনের মতন একটা লাশ পেয়েছিল এবং সেই লাশটাকে নিয়ে রাজনীতি করতে পারেনি, এলাকা দখল করতে পারেনি, ট্রেন জ্বালাতে পারেনি বলে চিহ্নিত করুন এদেরকে। তার স্ত্রীর বক্তব্য শুনে আমি সদর ঘোষের কাছে যাব।
বলতে ও তো নোংরার মতো এমনি ছিল, তো বিশ্বাস করার কিছু মতন নেই, বুঝেছো? ও করবে না আর কি এটা আমি বলতে পারছি না যে করেনি, কেন এরকমই আমার বিয়ের পরেও আমি ওর নোংরার মধ্যে দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি, তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু। সজল ঘোষ, আপনাদের বোধহয় সবচেয়ে বড় আন্ডার এস্টিমেশনটা হয়ে গেছে এই মাকুলারদেরকে খুব লাইটলি নিয়ে। এই মাকুলার সেকুলারিজমের নামে যারা মেকি সেকুলারিজম প্র্যাকটিস করে, এদেরকে এই আজাদি ব্রিগেডকে বড্ড লাইটলি নিয়েছিলেন। আপনারাই সবচেয়ে বেশি কিন্তু ছবল খাবেন, মানে এখন যদি সাবধান না হন। ও সাপের ফনা আছে, বীজ নাই। ওটা ওই একটা তেলের কোম্পানির বিজ্ঞাপন দিত না, তেলটা দিলেই সাপটা ফস করে উঠতো, ওই রকম ওই অব্দি থাকবে, ও সাপের বীজ ঢালতে পারবে না, নিশ্চিন্ত থাকুন। এটা রাজনীতির শতরঞ্চে কিছু অতৃপ্ত আত্মার খেলা, রাজনীতির শতরঞ্চে কিছু অতৃপ্ত আত্মার খেলা। রাত্রিবেলা রিকনস্ট্রাকশন কেন হবে ও মূর্খরা জানে না, ওরা তো লেখাপড়া করেনি ভালো করে। বিকাশ বাবুর কাছে একটু ক্লাস নিতে বলুন, ভালো ক্লাস দিয়ে দেবে, ফাঁকা ফ্ল্যাটে হয় যেন। বলছি রাত্রেবেলা রিকনস্ট্রাকশন হয়নি, যে সময় ঘটনা ঘটবে রিকনস্ট্রাকশনটা সেই সময় করতে হবে। চাঁদের আলো কোথায় পড়েছিল, অমাবস্যার রাত ছিল কি ছিল না, মেঘলা আকাশ ছিল কি ছিল না, ঠিক সেইভাবে মিলিয়ে করতে হবে। আমরা শুনেছিলাম মায়ের থেকে মাসির দরদ বেশি, আমরা শুনেছিলাম মায়ের থেকে মাসির দরদ বেশি, এখন দেখি মায়ের থেকে ভামেদের দরদ বেশি। মা বলছে ডেড বডি নেব না, আর বিকাশ বাবু বলছে আমি মাথা মুড়িয়ে অসৌচ পালন করবো, করো। বলছে ভালো ছেলে, আরে ধর্ষকরা তো চিরকালই তোমাদের চোখে ভালো ছেলে। সুশান্ত ঘোষ না কি কি নাম ছিল তোমাদের দলের নেতা, তারা তো তোমাদের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী ছিল, নেতা ছিল, হ্যাঁ, বিভিন্ন সম্পাদক মন্ডলীর সদস্য ছিল। ধর্ষকরা তো তোমাদের চিরকালই ভালো ছেলে। তোমাদেরই মধ্যে একজন বেরিয়ে গিয়ে এখন ওই বালিশচাটা তৃণমূল খুলেছে, ওরা তো তোমাদের ভালো ছেলে চিরকালই ছিল। আর আমি অনুরোধ করবো এই মাকুদের দিকে এত হাইলাইট করবেন না। এরা বলছে বলুক, এরা রাস্তায় বেরোলে পাবলিক এদেরকে ডিম মারবে কি ইট মারবে কি টমেটো মারবে আমি বলতে পারবো না, কিন্তু এরা রাস্তায় বেরোতে পারবে না। এই সোশ্যাল মিডিয়ায় যারা রক্ত ঝরাচ্ছে ওদের ঝরাতে দিন, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আমরা শুনুন, আমি বলছি এই ঘটনাটা তো একটা ঘটনা, যে পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়েছে, নিয়ে তারপর তাই বাধ্য হয়ে পুলিশ গুলি করেছে পাল্টা। আমরা তো সেই কথাটা মনে করছি মাথার এইখান লক্ষ্য করে মারতে হবে, সেইখানটা লক্ষ্য করে মেরেছে কি পুলিশ? আমি বলছি শুনুন, এটা আমাদের ঘোষিত বক্তব্য ছিল, সকালবেলা জমা হলে রাতের বেলা খরচ হবে। এই ঘটনাটা যদিও ও পুলিশকে গুলি চালিয়েছে, কিন্তু এটাই হওয়া উচিত। কাসবের মতন বছরের পর বছর তাকে বিরিয়ানি খাওয়ানো হবে না। একটা ধনঞ্জয় দোষী ছিল কি নির্দোষ ছিল অন্য বিচার্য বিষয়, তাকে ফাঁসি দিতে গেলে 10 থেকে 12 বছর লেগে গেছিল, সেই জিনিস আর হবে না। ইয়াকুব মেননের ফাঁসি ঝোলাতে গেলে এরা রাতের বেলা ভোরবেলা সুপ্রিম কোর্ট খুলিয়েছিল, এসব আর হবে না, এসব হওয়ার সুযোগ পাবে না। শুনুন, এইরা 4 জন মিলে ধর্ষণ করেছে, এরপর ভবিষ্যতে এই 4 জনের মধ্যে 2 জন বলবে কোনো ধর্ষণের ঘটনার সময় থাকলে যে ভাই করিস না, গুলিকে মরতে হবে। পুলিশকে ভয় পেতে হবে। কামদুনির আসামি আমি নিশ্চিত সে ইতিমধ্যে গা ঢাকা দিয়ে দিয়েছে, কারণ ফাঁসির আসামি এদের রাজত্বে চারা পেয়েছিল ধর্মের বিচারে। আমরা অন্য ধর্মের প্রতিভু নাকি আমরা বিজেপি? আমরা শুধু হিন্দুত্বের কথা বলি, কিন্তু আজকে একটা মুসলমান পরিবারকে, একটা মুসলমান শিশুর হত্যাকারীকে, তার উপর পাশবিক নির্যাতনকারীকে তার ধর্ম বিচার করিনি, যেভাবে কামদুনির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ধর্ম বিচার করেছিলেন। ঠিক ঠিক। আমি সাবিনা ইয়াসমিনের কাছে যাব এবং তারপর বাকিদের কাছে যাব। সাবিনা ইয়াসমিন কে? সাবিনা ইয়াসমিন ছোট্ট তামান্নার মা, এবং আমি প্রথম দিন থেকে সাবিনা দিকে বলেছিলাম, আজও বলছি, গোটা বাংলার রাষ্ট্রবাদীরা সাবিনা দির পাশে থাকবে, কারণ সাবিনা দিরাও এই ভারতের, এবং সাবিনা দির সাথে যেটা হয়েছে সেটা যেন অন্য কোনো মায়ের সাথে না হয়, অন্য কোনো মায়ের কোল যেন খালি না হয়। মাটিগাড়ায় যে মায়ের কোল খালি হয়েছে, মাটিগাড়ায় আমরা দেখেছিলাম কি হয়েছে, অনেকে হয়তো ভুলে গেছি মাটিগাড়ায় কি হয়েছে, হাঁসখালিতে কি হয়েছে, কামদুনিতে কি হয়েছে, মধ্যমগ্রামে কি হয়েছে, আমরা ভুলে গেছি। কিন্তু বিশ্বাস করুন, আজ প্রত্যেক মা তার কলিজাটায় একটু হলেও শান্তি হচ্ছে এটা দেখে
যে ধর্ষকদেরও এভাবে গুলি করা যায় বাংলায়। মাটিগাড়ার যে মা, যে তার মেয়েকে হারিয়েছিল, যে তার মেয়ের ক্ষতবিক্ষত শরীরটাকে নিজে হাতে শেষবারের মতন হয়তো আগলে ধরেছিল, জাপটে ধরেছিল, সে মা কি বলেছে একবার দেখো। बहुत बहुत अच्छा हुआ। मेरे भी बच्ची के साथ यही घटना हुआ था, इसलिए मुझे भी बहुत अभी आशा जाग रहा है मेरा मन में। बहुत मुझे भी लग रहा है मेरा लड़की को अब इंसाफ, सही तरह से इंसाफ मिलेगा। नया सरकार आया है, नया सरकार के ऊपर मैं बहुत आशावादी हूँ। सरकार से जो शुभेंद्र अधिकारी साहब ने बोला था पहले सुबह को ले आएंगे, शाम को काम तमाम ऐसे ही कर दिए। सर को भी धन्यवाद। और ऐसे अपराधी को समाज में रखना भी नहीं चाहिए। ऐसे अपराधी को जितना जल्दी हम लोग इसका काम तमाम कर दे उतना ही। আমার সাথে এই মুহূর্তে সাবিনাদি রয়েছেন। সাবিনাদি, আজকে ধরে নিন ক্যামেরা নেই, সত্যি করে বলুন যে আজ যেভাবে এক মা শান্তি পেল, তার কলিজা ঠান্ডা হলো, আপনার কি মনে হয় না মাঝে মধ্যে যে তামান্নার সাথে যে খেলার ছলে এভাবে তামান্নাকে বোম দিয়ে উড়িয়ে দিয়েছিল, তাদের সাথে এই জানোয়ারগুলোর সাথে যদি এরকম ঘটনা ঘটতো এবং ভুলক্রমে যদি তারা পালানোর চেষ্টা করতো সেই সময়, এবং ঠিক সেই সময় যদি পুলিশ এই অ্যাকশনটা নিত, আপনারও কলিজা ঠান্ডা হতো? নমস্কার, আমি তামান্নার মা। আমি কোনো রাজনীতি নয়, কোনো পার্টি নয়, আমি একটা ছোট্ট তামান্নার মা হয়ে বলবো যে আজকে যে ক্রিমিনালটাকে মেরেছে একদম ঠিক করেছে, উচিত শিক্ষা দিয়েছে। ক্রিমিনালদেরকে এমন করেই মারার দরকার। সে যদি ভালোই হতো তাহলে তার নাম আর ক্রিমিনালের জায়গায় যেত না, তাহলে ওই বাচ্চা মেয়েটাকে অপমান করতো না যদি আর সে ভালো হতো। তাই একদম ঠিক কাজ করেছে। যিনি মেরেছে, যে পুলিশে মেরেছে, সে যার জন্যই মারুক, কিচ্ছু দেখার দরকার নাই। সে দোষী, সে ধর্ষককে ধর্ষণ করেছে, তাকে মেরেছে, একদম ঠিক কাজ করেছে। আমি সেই পুলিশকে সেলুট জানাই। আমি সিএমকে সেলুট জানাই যে এই নির্দেশ দিয়েছেন, এনকাউন্টার করার নির্দেশ দিয়েছে। আমি সেই তামান্নার মা, আমি সেই ছোট্ট তামান্নার মা, একটা বছর ধরে মেয়েকে হারিয়ে আমার দিকে থেকে মরছি। আজ পর্যন্ত আমি বিচার পাইনি, বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরেছি। আজকে শুনেছি যে ওই এনকাউন্টার করেছে, শোনা মাত্রে এতটুকু হলেও আমি শান্তি পাচ্ছি যে মেয়ে তো পাবেই না, মেয়েকে তো মেরে দিয়েছে। দুষ্কৃতীদের তো বাঁচতে দিচ্ছে না, দুষ্কৃতীদের তো শেষ হয়ে যেতে হচ্ছে, তাদেরকে তো মেরে দেওয়া হচ্ছে। আরো বাকি যারা আছে তাদেরকেও মারতে হবে। আমি সিএম এর কাছে আবেদন করবো যে একটা ক্রিমিনালকে ছাড়া হবে না, একটা ক্রিমিনালকে ছাড়া হবে না। এই বাংলাতে বুঝিয়ে দিতে হবে। দিদি, আপনি তো সিপিআইএম এর হয়ে প্রার্থী ছিলেন, আর শুভেন্দু অধিকারী বিজেপির একজন নেতা। শুভেন্দু অধিকারী হিন্দুত্ববাদী একজন নেতা, নিজে গর্বের সাথে বলেন হিন্দুত্ববাদী। আপনি মুসলিম একজন মানুষ। তো শুভেন্দু অধিকারী আপনার সাথে ভালো সম্পর্ক বা ভালো কথাবার্তা বলেছে, না একটু ডিস্টেন্স মেনটেন করেছে, আপনাকে এন্টারটেইন করেনি? সবার প্রথমে হচ্ছে উনি সরকার, মানে উনি হিন্দু মুসলিম দুজনেরই সরকার, দুজনের সরকার, সারা পশ্চিম বাংলার সরকার। ওনার কাছে কোনো ভেদাভেদ নেই। আর আমরা গেছি, তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে সময় দিয়েছে এবং ভালো মতো সাধারণ মতো আমাদের সঙ্গে কথা বলেছে এবং শুনেছে, আমাদের কথা শুনেছে, যে মনোযোগ দিয়ে শুনেছে এবং অ্যাকশনও নিয়েছে। আমি যে একটা বছর ধরে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে বেরিয়েছি, সেটা 1 মিনিটের জন্য উনি করিয়ে দেখেছেন। কেন? উনি সবার সরকার, উনি হিন্দু মুসলিম এমন ভেদাভেদ নয় ওনার কাছে, উনি সরকার। আমি এক সময় রাজনীতি করেছি বলে আমি ওনার কাছে গেছি, আমি সরকারের কাছে গেছি। সরকার সবার সরকার। তো আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই যে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, তার জন্য। তামান্নার সুবিচার দেবে তার জন্য। আজকে যে ক্রিমিনালটাকে মেরেছে, এনকাউন্টার করেছে, ওকে এটাই তার প্রাপ্য, এটাই তার প্রাপ্য। আমাদের পশ্চিম বাংলায় কেন মেয়েরা স্বাধীনভাবে থাকতে পারবে না, কেন শিশুরা স্বাধীনভাবে বাঁচতে পারবে না? এটাই ওর প্রাপ্য। আর ওর যে ক্রিমিনাল আছে তাদেরকে মেরে দিতে হবে, তাদেরকে ফাঁসি দিতে হবে, নাহলে এনকাউন্টারই তাদের প্রাপ্য।
যারা জিতেছে না হলে 100 লোক ছেলে ছিল, তার মধ্যে বড় অঙ্কের সংখ্যা ছিল কিন্তু হিন্দু সম্প্রদায়ের সংখ্যা, আমাদের হিন্দু ভাই বোনেরা। এই জিনিসটা নিয়ে কেউ দেখছি আমরা মিডিয়া, কোনো মিডিয়া লিখছে যে RSS হিন্দু ছেলেরা এগুলো করেছে। আমরা কিন্তু পক্ষপাতিত্ব নয়, আমরা পরিবারের পক্ষ থেকে কোনো পক্ষপাতিত্ব নয়। বাইরে থেকে কোথায় কার কেউ বক্তব্য রাখছে আমরা শুনছি না, কিন্তু আমরা ঘরের মধ্যে আমরা পরিবারের লোকের সঙ্গে এটা এই ন্যারেটিভটা কে পার্কুলেট করেছিল, কে ছড়িয়ে দিয়েছিল? লাহেক আলী। আমি লাহেক আলীর ছবি চালানোর জন্য বলবো, লাহেক আলীর উচ্চিংড়ে একজন নেতা, সিপিএমটা করে। লাহেক আলীর বেসিক ক্রেডিবিলিটি, লাহেক আলীর সাথে পিএফআই নেতাদের খুব ভালো সম্পর্ক। যারা বারুইপুরটাকে চেনেন, বারুইপুর অঞ্চলটাকে জানেন, একটা সময় বারুইপুর বিখ্যাত ছিল দক্ষিণ 24 পরগনার যারা হিন্দু, রায় বাঘিনীর যারা মানুষজন, সেই রায় বাঘিনী এবং দক্ষিণ রায়ের চারপাশে যারা ঘোরাঘুরি করতো সেই মানুষদের জন্য ভালো পেয়ারা হতো, হিন্দুদের বসবাস ছিল, হিন্দু জমিদাররা ছিল। সেই জায়গার জনবিন্যাস চেঞ্জ করতে শুরু করে বামপন্থীরা, বাংলাদেশিদেরকে এনে বসানো হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো সব রেকর্ড ভেঙে মেসির মতন 3টে গোল দিয়ে দেয়। রোহিঙ্গাদের কলোনি, রোহিঙ্গাদের ক্যাম্প, প্রথমে ঝুপড়ি, সেই ঝুপড়ি থেকে অ্যাসবেস্টাস এবং টিনের বাড়ি এবং তারপর পাকা বাড়ি রোহিঙ্গাদের জন্য, ইলেকট্রিকের লাইন, জলের লাইন, সবকিছু দিয়ে দেয়। এই লাহেক আলীরা এখনো কি মৌলবাদী এলিমেন্টের সাথে যুক্ত থেকেছে? কারণ এই লাহেক আলীর পেছনে অনেক বড় এক সিপিআইএম নেতার হাত রয়েছে এবং এই সিপিআইএম নেতা লাহেক আলীকে নাকি ক্রমাগত টেলিফোন করে গেছিল। কিসের জন্য টেলিফোন করে গেছিল এসটিএফ এর দেখা উচিত, এবং সর্বপ্রথম লাহেক আলী তদন্তে সহযোগিতা করছে কি করছে না সেটা প্রথমে খতিয়ে দেখে লাহেক আলীকে কাস্টাডিতে নেওয়া উচিত। কারণ লাহেক আলী ডিরেক্টলি বারুইপুরের মতন জায়গা, সেখানে জাতি হিংসা ছড়ানোর চেষ্টা করেছিল। এবং আমি তো বলবো সিপিআইএম এর সেই সমস্ত নেতা যারা পদ্মপুকুর পার্টি অফিসে বসে রয়েছেন, যারা টেলিফোনে এই কথাগুলো বিভিন্ন লোককে বলছে, আপনারা প্রকাশ্যে বলুন। তামান্নার মা যেভাবে বলছে, লাহেক আলীরা হাইজ্যাক করে নিয়েছে সিপিএম দলটাকে, আপনারা বলতে পারছেন না, আমি বলে দিচ্ছি, নিয়েছে। রোহিঙ্গাদের দখলে একটা পার্টি যদি চলে যায়, এর থেকে ভয়ানক কিছু হতে পারে না। সিপিআইএম এর বিমান বসু কোনদিন এটাকে এনকারেজ করবে? এই যে ট্রেন লাইনে, এই ছবিটাও দেখানোর জন্য বলবো, রেল অবরোধের প্র্যাকটিসটা, রেল অবরোধ তুমি করতে পারো, দক্ষিণ 24 পরগনায় তুমি রেল অবরোধ করতে পারো, আমি ধরে নিলাম যুক্তির খাতিরে। দক্ষিণ 24 পরগনায় একটা সময় কলাপাতা দিয়ে রেল অবরোধ করা হতো, শিল্পের জায়গায় নিয়ে গেছিল এসইউসিআই এবং বামেরা। কিন্তু এটা তো সেইভাবে রেল অবরোধ নয়, লাল পতাকা নিয়ে রেল লাইনে বসে পড়া নয়। এটা নির্দিষ্টভাবে, ভালো করে দেখুন এই গেম প্ল্যানটা, নির্দিষ্টভাবে কিছু বোল্ডার, কিছু আয়রন বিম অর্থাৎ লোহার বিম, সেগুলো রেল লাইনের ওপর ফেলে দেওয়া, পাথর ফেলে দেওয়া, সিগন্যাল, লাল সিগন্যাল, সেই লাল সিগন্যালে ন্যাকড়া গুজে দেওয়া, কাপড় গুজে দেওয়া, যাতে করে ট্রেন ডিরেল হয় বা লাইনচ্যুত হয়। এটা কি ধরনের বামপন্থা? এটা তো বামপন্থা নয়। এটার পেছনে এমন কোন গেম প্ল্যান রয়েছে যে গেম প্ল্যানটা এক এবং একমাত্র কেন্দ্রীয় এজেন্সি এবং রাজ্যের এসটিএফ ক্র্যাক করতে পারে। কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে রয়েছে।